মনে হচ্ছে গাড়িটা রিজার্ভ হয়ে গেছে। ও রাহুল, আহ? একটু দাঁড়াই না এখানে। দেখো না কি সুন্দর ওয়েদার, তাই না? প্রিয়া, হ্যাঁ, আমার উপরে ভরসা রাখার জন্য থ্যাংক ইউ। তুমি আমার জন্য সবাইকে ছেড়ে এসেছো। আমি কথা দিলাম যে তোমার জীবনে কোনো দুঃখ আসতে দেব না। রাহুল, তুমি আমার জীবনে আসায় আমার জীবনটা একেবারে পাল্টে গেছে। থ্যাংক ইউ তো আমার বলা উচিত। সেই জন্যই কথায় বলে যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। ঠিকই বলেছো তুমি। আর একটু কড়া করবো? হ্যাঁ, যতক্ষণ না কাপড়ের মধ্যে পুরো রংটা লেগে যাচ্ছে তার আগে তুলে নিও না। হ্যাঁ, ঘোরাতে থাকো। দাদার সঙ্গে তুমি কথা বলেছো? কি ব্যাপারে? কি ব্যাপারে মানে কি? কবে থেকে তোমাকে বলছি ছাতের ঘরটা আমি ভাড়া দেব, আর তুমি পাত্তাই দিচ্ছ না। আমি তোমায় বলে দিচ্ছি যে এবছর আমি ছেলে মেয়েদের কিন্তু কনভেন্ট স্কুলে পড়াবোই, ব্যাস। আরে বাবা, তুমি সেই একই কথা বারবার বলছো। সরো তো। আরে কি একই কথা বলছি? তোমার দ্বারা না কিচ্ছু হবে না। এবার আমি গিয়ে কথা বলছি দাদার সাথে। হ্যাঁ। আরে লক্ষ্মী, লক্ষ্মী। দাদা, হ্যাঁ লক্ষ্মী, বলো। আমি ওকে বলছিলাম যে বাচ্চাদের এই বছরে ফাইনাল পরীক্ষার সামনে, আর বাচ্চাগুলোকে কনভেন্টেও পড়াতে হবে। তাই সবাই তো জানেই যে এখন আমাদের ডায়ের বিজনেসটা ভালো চলছে না, আর বাচ্চাগুলোকে ভালো স্কুলে দিলে ওদেরই তো ভালো ভবিষ্যৎ হবে। ঠিকই বলেছো তুমি। আজকালকার এই সব রেডিমেডের যুগে জানি না আমাদের এই বিজনেস আর কতদিন চলবে। তো আমরা কি ভাবছিলাম দাদা, ছাতের এই ঘরটাকে কি ভাড়া দিয়ে দেবো? কিন্তু ওই ঘরে থাকবেটা কে? আরে দাদা, আপনি আপনি এসব নিয়ে ভাববেন না। গতকাল গুড্ডন মাসি ফোন করেছিল। সুরেশের বন্ধুর কথা বলছিল। ছেলেটা একা দিল্লিতে থাকে, আর সুরেশের কোম্পানিতেই ও চাকরি পেয়েছে। বাড়িতে দুজন বড় মেয়ে আছে, আর তুমি অচেনা একজন মানুষকে বাড়ি ভাড়া দিতে চাইছো? আরে ও অচেনা নয়, গুড্ডন মাসির ছেলের বন্ধু ও। আপনি আপনি এই নিয়ে একদম চিন্তা করবেন না। আমরা আমরা নেব ওর দায়িত্ব। দেখুন দাদা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আপনারা যা ভালো বুঝবেন তাই করবেন। দাদা, এ ব্যাপারে আমিও কিছু বুঝছি না, যা বৌদি বলছেন। আরে আমি বলছি তো, এ বাড়ির কোনো ক্ষতি হতে দেব না। ঠিক আছে, এখন তো টাকা পয়সার কোনো জোগাড় হচ্ছে না, ভাড়া দিয়ে দাও ওই ঘরটা। দিদি, দিদি, এটা আমার পার্সোনাল ডায়েরি। আমি জানতাম না তুই তোর ডায়েরি এরকম আমাকে ফেলে রাখিস এখানে ওখানে। আরে দিদি, দিদি, দে বলছি। আস্তে বেচারাকে ধাক্কা দিয়ে দিলি। না, কোনো ব্যাপার না, ঠিক আছে। আমার। হ্যাঁ, আর ঘরটা পরিষ্কার করেছিস তুই? হ্যাঁ, এই তো এক্ষুনি করে দিচ্ছি। হে ভগবান, একটা কাজ দিয়েছিলাম। হ্যাঁ, এই ঝুলোঝুলির মধ্যে কি করে মনে থাকবে? একটা কাজও ঠিক মতো হয় না তোদের দ্বারা। আর তুই যা গিয়ে চুপচাপ পড়াশোনা কর। যখনই দেখো তখনই হ্যাঁ 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 করে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, তুমি না ওপরে যাও, তোমার ঘরটা ওপরে, আমি এক্ষুনি চা পাঠাচ্ছি। চল দিদি, এদিকে আয়। দিদি, ওকে দেখতে একদম হিরোর মতো না? আমার জন্য ওর সাথে কথা বল না, প্লিজ 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 প্লিজ। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, তোর জন্যই তো রাজপুত্র এসেছে এখানে। যা যা, ভেতরে গিয়ে নিজের কাজ কর, আর আমাকেও কাজ করতে দে। আসুন।
এটাই হলো আপনার রুম। আপনি একটু বাইরে ওয়েট করুন, কাকিমা হয়তো চা নিয়ে এক্ষুনি চলে আসবেন। ততক্ষণে আমি রুমটা পরিষ্কার করছি। আরে কি কথা বলছেন আপনি? আমিও এই কাজে আপনাকে একটু হেল্প করে দিই, আপনার টাইমও বেঁচে যাবে। আর এমনিতেও এটা তো আমারই রুম, আমিই তো থাকবো। দিন, আমাকে দিন। ঠিক আছে, আপনি আমাকে এই বেডশিটটা পাততে একটু হেল্প করুন। ঠিক আছে, ঠিক আছে। সাবধানে 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 বসুন। কই দেখি দেখি, আমি এটা ঠিক করতে পারি। হাতটা মুঠো করুন, হাতটা মুখের মধ্যে রাখুন। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, হয়ে যাবে। আসুন, হেঁটে দেখুন। আসুন আসুন আসুন, দিন, হাতটা দিন। এটা তো সত্যি সেরে গেছে। দেখলেন, বলেছিলাম না আমি। কতদিন ধরে খুঁজছিলাম এটা, আর আমি আজকে এসে গেছি আমি। $32 33 কি দারুণ, দারুণ ব্যাপার দাদা। তোর এখান থেকে দেখার কি দরকার রে? এ তো তোর বাড়ির সম্পত্তি, যখন চাস দেখে নিস। আরে তুই চুপ কর। কেন? এখান থেকে ঝাড়ি মেরে যে মজা, সেটাকে থোড়ি বাড়িতে হয় নাকি? তাই চুপ করে থেকে মন দিয়ে দেখ কি কি করে। কি ব্যাপার দাদা, দারুণ হচ্ছে। তোরা দুজন এখানে? আমি এই তো, কবে এই থেকে চলে নিচে এসেছে। ঘুরছি। দাও দাও, খেতে দাও, খেতে দাও। তোদের দুজনের খাবার নিচে আছে, যা গিয়ে খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। এই খাবারটা আমি ওনার জন্য এনেছি। চল। এত সবজি কিনেছিস তুই আজকে? হ্যাঁ, আজকে এত টাটকা সবজি পেলাম, আর তাও এত সস্তা। এক্সকিউজ মি, যদি আপনার খারাপ না লাগে তো আপনাকে বাড়ি অবধি ড্রপ করে দিই। না না, আমরা চলে যেতে পারবো। দেখুন, আপনার বাড়ি কিন্তু অনেক দূরে। কোনো ব্যাপার নয়, আপনি চলে যান, আমরা দুজন ঠিক চলে যাব। তাহলে আমি একটা কাজ করি, আপনার এই সবজির ব্যাগটাকে পৌঁছে দিই। না, সেরকম কোনো ব্যাপার নয়। ওই আমার বান্ধবী একা কি করে যাবে, ওকে কিভাবে ছাড়বো? তাই আমরা দুজন একসঙ্গেই চলে যেতে পারবো। আরে একা তো তুই এক্ষুনি হয়ে যাবি, আর তো 2 মিনিট গেলেই আমার বাড়ি চলে আসবে। ও যাচ্ছে আপনার সাথে। হ্যাঁ, বস আসুন তাহলে, বস বস বসুন। বস 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 না, তুই না, ধর। আহ, আরে ওই দেখ, ওই যে স্পিডে বাইক চালিয়ে আসছে আমাদের দিকে, ও আমাদের ভাড়াটে। কি বলছিস তুই? হ্যাঁ রে, ও সত্যি সত্যি তোদের ভাড়াটে? সত্যি বলছি। আরে এটা তো প্রিয়া দিদি। আরে প্রীতি, এটা কি ব্যাপার? চুপ কর না, একটা ছেলে একটা মেয়ে বাইকে বসলেই কি ওদের মধ্যে কিছু আছে সেটা ধরে নিতে হবে? চল, প্রচুর হোমওয়ার্ক বাকি রয়েছে, আমি বাড়ি যাচ্ছি। ঠিক Okay, আছে? okay. চল, bye, বাই বাই। ব্যাস এখানেই দাঁড় করান আপনি। এখানে কিন্তু বাড়ি তো এখন অনেক দূরে, এখানে কেন নামলেন? আসলে এখান থেকেই আমাদের পাড়া শুরু হয়ে যায়।
আর এখানে একটা ছেলে আর একটা মেয়েকে এইভাবে দেখতে পেলে নানা রকমের কথা বলবে। আমি চাই না যে আমার জন্য লোকজন বাবা মাকে নানা রকমের কথা শোনাক। না 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 না, যদি এমনটা হয় তাহলে আপনাকে আমি ফোর্স করব না, কিন্তু আপনাকে ছেড়ে যদি এই সবজির থলেটা নিয়ে যাই তাহলে কোনো প্রবলেম হবে না তো? না। তাহলে আমায় দিন, এবার আপনি যেতে পারেন শান্তি মতো। থ্যাংক ইউ। আরে আমরা বাড়ি পৌঁছে দিচ্ছি। আমার কাছে তো কখনো লিফট চাসনি তুই। এই বাদরটার সঙ্গে বসতে খুব মজা লাগছে না তোর? সৌরভ, রাস্তায় এরকম নাটক করার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? সরে যাও আমার রাস্তা থেকে। আরে ম্যাডাম, আমার থেকে পালিয়ে কোথায় যাবে? যেখানেই যাবে আমাকেই পাবে। প্রিয়া, আমি ভালোবাসি তোমাকে, ভালোবেসে বুঝে নাও, নাহলে। প্রবলেম কি তোমার ভাই? উনি যখন কথা বলতে চাইছেনই না তো এত কেন জোর করছো নাকি? আর এমনিতেও আমাদের মধ্যে কোনো চক্কর টক্কর চলছে না, রেন্ট নিয়ে থাকি আমি ওনার বাড়িতে। শোন রে, ভাড়াটে তুই না, তাহলে ভাড়াটে হয়েই থাকো, বুঝেছো তো? বেশি হিরো হওয়ার চেষ্টা করো না। এটা কি অসভ্যতামি হচ্ছে সৌরভ? অভদ্রতামি? কিসের অভদ্রতামি? আর এই যে নিয়ে যাচ্ছ নিয়ে আসছো, সার্ভিসটা বন্ধ করো, বুঝেছো তো? পুরো শিবপুরি এটা জানে যে আমি প্রিয়াকে কতটা ভালোবাসি। যদি প্রিয়ার দিকে কেউ চোখ তুলে তাকিয়েছে না, তাহলে তার প্রাণ নিতে আমার হাত কাঁপবে না। তাই জন্য বোঝাচ্ছি, পরের বার আর বোঝাবো না। চলো, আজকের জন্য এতটা প্রেম অনেক হয়েছে, এবার যাও, বেরো। দিদি 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 কোথায়? দিদি 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 আমি দেখলাম তোদের দুজনকে বাইকে। আসতে বল, কি বলছিস তুই? আমার বন্ধুরাও জিজ্ঞেস করছিল ও তোর বয়ফ্রেন্ড হয় নাকি রে? আর তো মার খাবি নাকি? যা মুখে আসছে বলছিস, পুরো পাগলি। দিদি কি হ্যান্ডসাম আর কত সুন্দর দেখতে। দিদি ওকে বয়ফ্রেন্ড করে নে না। দিদি দিদি একটুখানি বল, একটু বল। মুখ বন্ধ কি করে হলো? দে। হঠাৎ একদম কথা বলবি না। বল না, বল না। মা প্রীতি, গল্প টল্প হয়ে গেলে পড়তে বসো। বাবা তুমিও না, এই তো ক্লাস করে ফিরলাম, আর তুমি একটু শ্বাসও নিতে দাও না আমাকে। মা, সামনে তোমার পরীক্ষা, এইটাই তোমার শেষ পরীক্ষা। এইবার যদি ফেল করে যাও না, একটা বছর নষ্ট হয়ে যাবে। দাদা, আমি ওই বলছিলাম যে ওই যে আমাদের ওপরে ভাড়াটে থাকে না, রাহুল, ও তো ওই হিসাবপত্রেরই কাজ করে। আচ্ছা, ওই তো চলে এসছে। রাহুল, আমি বলছিলাম যে আমাদের এই ছুটকি না, ও গণিতে একেবারে কাঁচা, তাই কাজ থেকে ফেরার পর ওকে একটু গণিতটা দেখিয়ে দেবে। মানে ফিজের কথা তুমি চিন্তা করো না, যা লাগবে তোমায় দিয়ে দেবো। না না, ফিজের কোনো ব্যাপার না। কথাটা হলো যে আমি খুব কঠোর টিচার। প্রশ্ন এটাই যে ও পড়তে পারবে তো? হ্যাঁ, কেন করবো না? আপনি যা বলবেন, যেভাবে বলবেন সেভাবেই করব। তুমি ম্যাথসের রিভিশন করে রাখো, আমি ফিরে এসে তোমাকে পড়াবো, ঠিক আছে? চলো, বাই। আর ভাই রাহুল, কেমন লাগছে বড় শহরের পোস্টিং? রুম পেয়েছিস তো নাকি? রুম তো পেয়ে গেছি ভাই, বাড়িটা একেবারে সুসজ্জিত। ছোট মেয়েটা একেবারে ফিদা তোর ভাইয়ের উপর। বড়টাকে নিয়ে একটু খাটতে হবে, কিন্তু কাজ হয়ে যাবে। আরে কিসের পরিশ্রম যখন আরেকটা পাচ্ছিস? আরে ভাই, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। কোনো কিছু না করে যদি কোনো কিছু পাওয়া যায় না, তার মজাই বেশ আলাদা। আমার প্রথম শিকারটা তো প্রিয়াই, কিন্তু যদি আরো কিছু পাওয়া যায় তো 100 গ্রামের সাথে 50 গ্রাম ভাও ভেবে নে।
কাকা বাবু, হ্যাঁ বাবা। এই নিন এই মাসের রেন্ট। বাবা, ছোট শহরের ভাড়াটেদের কাছে টাকা চাইতে 3 মাস ধরে হাত জোড় করতে হয়, আর তুমি 1 তারিখের মধ্যে দিয়ে দিয়ে আমাকে একেবারে চমকে দিয়েছো। আসলে কি কাকা বাবু, সময়ের আগে যদি কাজটা হয়ে যায় তাহলে কোনো টেনশন থাকে না। দিদি, কাকা, রাহুল, মা বাবা কোথায়? দিদি, আরে কি হয়েছে? কি এরকম করছিস কেন? আরে আমার মিষ্টি দিদি, জানিস আমি সব সাবজেক্টে ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছি। আচ্ছা দেখা তোমায়। আরে বাহ, থ্যাংক ইউ রাহুল, তোমার জন্য আমি সব সাবজেক্টে ভালো নাম্বার পেয়ে পাশ করেছি। থ্যাংক ইউ সো মাচ। আরে দেখো, তুমি পরিশ্রম করে পড়াশুনো করেছো, তাই ভালো রেজাল্ট হয়েছে। কাকা বাবু, আমি যবে থেকে এখানে এসেছি তবে থেকেই আপনার এই ডাইয়ের কাজ দেখছি, তো দেখে এটা আমার খুব ইন্টারেস্টিংও লাগছে। এমনিতে স্যাটারডে সানডে আমার কাজ তেমন থাকে না, তো ভাবলাম যে যদি আপনি পারমিশন দেন তো কিছু শিখে নি। আরে বাবা, জিজ্ঞাসা করার কি আছে, তুমি তো আমাদেরই একজন। একটা কাজ করো, প্রিয়া তোমাকে ভালো করে শিখিয়ে দেবে, রঙের কাজও ভালো জানে। প্রিয়া, তুমি ওকে শিখিয়ে দিও। হ্যাঁ, আরে বাহ, তুমি তো বাঁদরের মতো লাল হয়ে গেলে। আচ্ছা আমি বাদর, দাঁড়া দেখ আমি তোকে সবুজ মুরগি বানাচ্ছি। প্রিয়া, বদমাইশ, কি করছিস তুই? মেরে ফেলবো তোকে। সাহস হয় কি করে? এত সাহস! দাঁড়ান দাঁড়ান, বাবা 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 প্লিজ আমার কথা শোনো বাবা। তোকে ছাড়বো না আমি। বাবা ছেড়ে দাও। আরে কি হয়েছে? বাবা কি হয়েছে? ওর মতো শয়তান। আরে কি হয়েছে সেটা তো বলো। কি হয়েছে? বদমাশটাকে মেরে ফেলবো। হ্যাঁ, ওকে ছেড়ে দে। কি করছো? আমি বারণ করেছিলাম না, বাড়ি ভাড়া দিও না অচেনা ছেলেকে, কিন্তু না, তোমরা এবার ভোগো। নিজের মেয়ে হলে তখন বুঝতে পারতো। কিন্তু বৌদি, আমি কোথায় ওদের এখানে একা ছেড়ে গিয়েছিলাম এই ছেলেটার সঙ্গে? আর তাছাড়াও আমাদের বাচ্চারা এখন বড় হয়ে গেছে, ব্যাস এইটুকু খেয়াল তো ওদেরও রাখা উচিত। কি হয়েছে মা? আর বাবা রাহুল কি করেছে? দিদি গরম জলে পড়ে যাচ্ছিল, রাহুল ওকে বাঁচিয়েছে। বাবা একবার আমাকে জিজ্ঞেস করে তো দেখতে পারতে। বাবা বলো না বাবা। মা, আমাকে ক্ষমা করে দে মা। রাহুলের সাথে আমি যে ব্যবহার করেছি না, আমি তার জন্য আমি খুবই লজ্জিত। কাল সকালে গিয়ে ওর কাছে আমি ক্ষমা চাইব। না বাবা, তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই। না মা, আমি খুবই লজ্জিত। আমি সকালে গিয়ে ওর কাছে ক্ষমা চাইব। চোর চোর। রাহুল আই এম সরি। আমি আপনার জন্যই এইটা নিয়ে এসেছিলাম। আজ দুপুরে আপনার সঙ্গে যা যা হয়েছে আমি সেসবের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। আরে না না, তাতে আপনার কি ভুল ছিল? আপনার উপরে রেগে নিই আমি। যখন মলম নিয়ে এসেছেন তখন লাগিয়ে দিন। হ্যাঁ আমি বলতে চাইছিলাম যে মলমের সত্যি আমার খুব দরকার ছিল। ভালোই হয়েছে আপনি নিয়ে এসেছেন। আমিও আপনার জন্য কিছু নিয়ে এসেছি। এই চুড়িগুলো, এগুলো আপনার জন্য এনেছি। আমি জানি না যে আপনি এগুলো পছন্দ করবেন কি করবেন না, কিন্তু এগুলো আমি নিজের হাতে আপনাকে পরাতে চাই।
রাহুল, এই চুড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে। এই এই নিন, লাগিয়ে নেবেন। এসব কি বাবা? ক্ষমা করে দেবেন আমাকে আঙ্কেল। আমি গতকাল যা করেছি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করিনি। আমি জানি আপনি হয়তো আর আমাকে বিশ্বাস করবেন না, প্রত্যেক দিন আমাকে আপনি সন্দেহের চোখেই দেখবেন। ভালো এটাই হবে যে আমি ঘরটা ছেড়ে চলে যাই। বাবা, আমি তোমার কাছে এই কারণেই এসেছিলাম। আমার মেয়ে এবং আমার বাড়ির সবাই বুঝিয়েছে যে তোমার কোনো অপরাধ ছিল না, দোষটা আমারই। তুমি আমাকে ক্ষমা করে দিও। আঙ্কেল, এভাবে ক্ষমা চাইবেন না। বড়রা ছোটদের কাছে ক্ষমা চায় না। বাবা, আজকে আমার খুব ভয় করছে। আজকে আমার এক্সাম, তো মনে হচ্ছে যেন আমি ফেল করে যাব। আরে এত চিন্তা করছো কেন? রাহুল আছে না, ও তোমাকে কলেজে ছেড়ে দেবে। চলো, বেস্ট অফ লাক। কথায় বলে যা কিছু চকচক করে সবই সোনা নয়। পান্ডে পরিবার রাহুলকে যতটা বিশ্বাস করছিল, রাহুল কি তার যোগ্য ছিল? এমনিতে যুবক বয়সে সব পুরুষেরই একজন মহিলার প্রতি আকর্ষণ খুবই স্বাভাবিক, কিন্তু কখনো কখনো ছেলেরা এই আকর্ষণে মর্যাদার সব সীমা লঙ্ঘন করে ফেলে, আর এমন কিছু করে ফেলে যাকে আইনের ভাষায় অপরাধ বলা হয়। মন জয় করার অনেক কায়দাই জানেন দেখছি। আপনি কিন্তু দেরিতে এসেছেন। এটা কি করছো? এটা মন্দির, বাইরে চলো। আমার থালাটা। এখন তো বাইরে চলেই এসেছি, এবার তো একটু ভালোবাসতেই পারি না? সে তো পারোই, কিন্তু দূর থেকে। আমাদের এখানে বিয়ের আগে এই সব কিছু কিন্তু নট অ্যালাউড। হ্যাঁ, কিরকম ধরনের ভালোবাসা? কিরকম ভালোবাসা? আচ্ছা ঠিক আছে, দূর থেকেই। ঠিক আছে। এই গাছটা দেখো, এটা কিন্তু কোনো সাধারণ গাছ নয়। হ্যাঁ, এই গাছের একটা মাহাত্ম্য আছে। সবাই বলে যেসব প্রেমিক প্রেমিকা বিয়ের আগে এসে এখানে 7 পাকে ঘোরে, তাদের বিয়ের পরে ভালোবাসা একেবারে চিরকালের জন্য অমর হয়ে যায়, আর তারা দুজনে চিরটা কালের জন্য ভালোবাসার বন্ধনে বাঁধা পড়ে যায়। আচ্ছা, তাহলে তো তুমি আমার স্ত্রী হয়ে গেলে, কারণ আমাদেরও তো 7 পাক ঘোরা হয়ে গেছে। আমি তোমাকে কথা দিলাম যে আমি তোমাকে সবসময় এভাবে যেন ভালোবেসেই যেতে পারি। এটা তো ওই ভাড়াটেটাই না যেটাকে সেদিনকে হুমকি দিয়েছিলাম? ওদের দুজনকে তো দেখে মনে হচ্ছে যে প্রিয়া ওকে নিজের মান সম্মান সব কিছু দিয়ে দিয়েছে। বাইরে থেকে একটা ছেলে এসে মেয়ে নিয়ে চলে গেল, আর তুমি হাঁ করে বসে আছো। ওর কিছু একটা করতে হবে, না হলে তোমার কিন্তু লাইন শেষ। হ্যালো, আরে আজ তুমি তোমার ভাইভা কেমন হলো? আমার ভাইবা খুব ভালো হয়েছে। আরে তোমার হাতে কি হয়েছে? আরে কিছু না, ওই অল্প একটু কেটে গেছে। বাই দ্য ওয়ে, তুমি আজ খাবার নিয়ে এলে যে? আরে ওই জানো, তুমি দিদি রান্না করছিল, আর আমার ভাইবাও খুব ভালো হয়েছে, তাই তোমাকে ধন্যবাদ জানানোর ছিল। আর তাছাড়াও তোমার জন্যই তো এত দূরে গিয়েছি, তাই সেই জন্য। তোমার নাকের উপরে কি একটা লেগে রয়েছে? না, হ্যাঁ ঠিক এখানে লেগে রয়েছে, দেখো আমি দেখাচ্ছি এক্ষুনি। এই দেখো, এখানেই কিছু একটা লেগে রয়েছে। হ্যাঁ, ওই দেখো।
তুমি এমনিতেই কত সুন্দরী। কখনো মন দিয়ে তুমি নিজেকে দেখেছো? আই লাভ ইউ। কোনো ব্যাপার নয়, তোমাকে কিচ্ছু বলতে হবে না। আমি জানি যে আমি তোমার জন্য অনুভব করি, তা তুমি আমার জন্য অনুভব করো না। আই লাভ ইউ টু প্রীতি। আমাকে নিয়ে তুমি যতটা ফিল করো আমি একইভাবে তোমার জন্য ফিল করি, মন থেকে। কিন্তু তুমি তো আমার দিদিকে পছন্দ করো, তাই না? হ্যাঁ, পছন্দ করি, কিন্তু একজন বন্ধুর মতো। তোমাকে যে মন থেকে ভালোবাসি, একদমই মন থেকে। দেখছো তোমার বোনকে দিয়ে আমি কত খাটনি করাচ্ছি। এই ভাঙা হাত নিয়ে আমি কিভাবে খাবো বলো? আঘাতটা লেগে গেছে কারোর জন্য, এখন আমি কি করব? প্রীতি, একটু সরে যা তো। এতটা ব্যান্ডেজ খুব বেশি লাগেনি তো? আমার বোনের কি হলো? ও কেন তোমার রুমে বারবার যায় বলো তো? শালি আমার ছোট, খেয়াল তো আমাকে রাখতেই হবে ওর। কোনো এক্সাম নেই, টিউশনও নেই, পড়াশোনা নেই, তো কি করবে বলো? এমনিতে দেখতে গেলে কাছে তো অন্য কারোর আসা উচিত। কি করছো পাগল নাকি? কি করছো? ছাড়ো। প্রীতি, প্রীতি, হ্যাঁ দিদি। শোন না, তোর সাথে একটু কথা আছে আমার। এখন নয় দিদি, পরে। আরে কথা তো আমি এক্ষুনি বলবো তোর সাথে। আজকাল তো তোর হালচাল একদম বদলে গেছে। বয়ফ্রেন্ড? কে রে? এখন নয় দিদি, পরে বলবো। না, আমি তো এক্ষুনি শুনতে চাই। আর আজকাল এত ছাদে যাস কেন রে? হ্যাঁ, কেন? তোর কিছু চলছে নাকি বলতো ওর সাথে? যদি আমি বলি হ্যাঁ, তাহলে? দিদি, ও শুধু তোর কল্পনা, কারণ আমি জানি যে ওর মনে কি চলছে। আচ্ছা, তুই কি করে জানলি যে ওর মনের মধ্যে কি আছে? কারণ ও আমাকে বলেছে যে ও আমাকে ভালোবাসে আর তোকে খুব ভালো বন্ধু ভাবে। প্রীতি, আমি না এটা জানতাম। তোর মাথার মধ্যে ভুলভাল কিছু একটা ঘুরঘুর করছে। আরে ও তোর কেয়ার করে, তার মানে এটা নয় যে ও তোকে ভালোবাসে। আমি এতটাও ছোট নই দিদি। ও আমাকে কথা দিয়েছে যে বিয়ে করবে। মাথা খারাপ হয়ে গেছে তোর। বিয়ে তো আমার রাহুলের সাথে হয়েই গেছে। আর শুধু বিয়েই নয়, বিয়ের পর কয়েক ধাপ আরো এগিয়ে গেছে আমাদের সম্পর্কটা। আরে এই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি করছো তোমরা? বৌদি, হ্যাঁ দাদা। দেখো কি করছে দুজনে। কি হয়েছে? কেন তোরা দুজন ঝগড়া করছিস? আরে কেউ তো কিছু বলবি যে কি হয়েছে? ওকেই জিজ্ঞাসা করো মা, ও কি অসভ্যতামি করেছে। আমি না, ও করেছে অসভ্যতা। আরে কি হয়েছে সেটা তো কেউ বলবি আমাকে। ব্যাপারটা কি? আমি জানি না, ওকে জিজ্ঞেস করো। আর আজকের পর আমি আর ওর সাথে থাকবো না। আরে প্রীতি, প্রীতি, আরে শোন না। কি হয়েছে? তুমি কি দিদিকে বিয়ে করেছো? তোমাদের সম্পর্ক কি অনেক দূরে গিয়ে গেছে? আরে তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তোমাকে এসে যদি কেউ কিছু বলে আর তুমি সেই কথাটা বিশ্বাস করে নেবে? ও যে কেউ নয়, ও আমার দিদি হয়। আর ওকে আমি ছোটবেলা থেকে চিনি।
আরে ইয়ার, আমার আগেই বুঝে যাওয়া উচিত ছিল, বোঝা উচিত ছিল যে আমার থেকে ও বেশি কিছু এক্সপেক্ট করছে। কিন্তু আমি সবকিছু পরিষ্কার করে ওকে বলে দিয়েছিলাম যে আমাদের দুজনের মধ্যে কিছু হতে পারে না, যে আমরা শুধু দুজনে বন্ধু হতে পারি। জানি না ও এরকমটা কেন করছে, মনে হয় ও সম্পর্কে চিট ধরাতে চায়। ও এসব জেনে বুঝে করছে যেন আমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়, তাহলে তুমি আমার থেকে দূরে সরে যাবে। এটা আমি আগে ভাবলাম না কেন। হতে পারে ও সব কিছু ইচ্ছে করে করছে। ইনফ্যাক্ট হতে পারে নয়, ও করছে। হ্যাঁ, কারণ তুমি ওকে নয় আমাকে ভালোবাসো। তোমাকে আমি অনেক ভালোবাসি প্রীতি, অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আর তোমাকে আমি কখনো ঠকাবো না। কখনো নয়। প্লিজ দ্বিতীয়বার আমাকে আর সন্দেহ করো না। আরে আমার এই অফিসের লোকগুলো না, এটা আমার অফিস থেকে ফোন এসেছে। কিন্তু এত রাতে? আরে এই ক্লায়েন্ট হচ্ছে আমার আমেরিকার। আর একটু থাকো না প্লিজ। একদম ওয়েট করতে পারবো না, এই ফোনটা আমাকে ধরতেই হবে, খুব ইম্পর্টেন্ট এটা। তাড়াতাড়ি ফিরো। নিজের খেয়াল রেখো। রাহুল, কোথায় তুমি? তোমার সামনে। আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আরে কিছু না, ওই বাড়ি থেকে ফোন এসেছিল, কথা বলতে বলতে আমি হাঁটছিলাম আর কি। তোমার সামনে আসতেই দেখি তুমি আমার উপরে রেগে বসে আছো। কি করি? ওর সাথে দেখা করতে যাব, কিন্তু ও যদি আমার জন্য ডিস্টার্ব ফিল করে তাতে কি হয়েছে? যদি ডিস্টার্ব হয় তাহলে ও কাজ করবে আর আমি ওকে বসে বসে দেখব। হ্যাঁ, আমি চলে যাই, একটা কাজ করি, ওকে মেসেজ করি, আমি তোমার কাছে আসছি, দরজা খোলা রেখো। আর রাগ করে থেকো না। আরে ছাড়ো ছাড়ো আমায়। রাহুল, ছাড়ো রাহুল, কেউ চলে আসবে রাহুল, প্লিজ ছাড়ো আমাকে রাহুল। বিয়ে তো আমার রাহুলের সঙ্গে হয়েই গেছে। যেতে তো আমার একদম ইচ্ছা করছে না, কিন্তু কি করি, একটা ইম্পর্টেন্ট কল আছে, যেতে হবে, আমায় কাজ আছে। মা প্রীতি, এখনো তুই রেগে আছিস? প্রীতি, শিগগিরই এসো সবাই, প্রীতি কি সর্বনাশ করেছে। প্রীতি, 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 আমার সোনা। তোমাদের দুজনের সম্পর্ক তো বেশ ভালো ছিল, ও খুব ভালোবাসতো তোমাকে, কিন্তু কাল হঠাৎ এমন কি হলো যে ও তোমার গায়ে হাত তুললো? ঝগড়া ওই জামা কাপড় নিয়ে হয়েছিল। আমি তো শুধু ওকে আমার ড্রেসগুলো পরতে বারণ করেছিলাম, আর তারপর তো আমাদের রুমের স্পেস নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল। এর আগে প্রীতি কখনো আমার গায়ে হাত তোলেনি। আমি তো এটা বুঝতে পারছি না যে এমন কি হয়ে গেল যে প্রীতিকে রুমটাই চেঞ্জ করতে হলো। প্রীতির কোনো বয়ফ্রেন্ড কিংবা কোনো বন্ধু যে ওকে ভালোবাসতো? এরকম কিছু আমি জানি না। ঠিক আছে, প্রীতির ঘর কোনটা?
এই হচ্ছে প্রীতির ঘর, দেখুন আপনারা। কোনো সুইসাইড নোট পেয়েছেন আপনারা? কিছু বলেনি আমরা। রঞ্জিত, স্যার। ঘরটা তল্লাশি নাও, আর দেখো কোনো সূত্র যেন চোখে এড়িয়ে না যায়। স্যার, একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না যে প্রীতির আত্মহত্যার পিছনে আসল কারণটা কি। রঞ্জিত, পরিবারের লোকেরা কিন্তু পুলিশকে সব সত্যি কথা বলছে না, সেই কারণেই প্রীতির মৃত্যুর কারণটা আমরা ধরতে পারছি না। বডিটাকে পোস্টমর্টেমে পাঠাও, আর চারপাশটায় ভালো করে খেয়াল রেখো। স্যার। স্যার, এই হলো প্রীতির পোস্টমর্টেম রিপোর্ট। এটা কি করে হতে পারে? পোস্টমর্টেমের রিপোর্ট এসে গেছে। আপনারা প্রত্যেকেই হয় কিছু লুকোচ্ছেন, নইলে মিথ্যে কথা বলছেন। পোস্টমর্টেমের রিপোর্ট অনুসারে প্রীতির মৃত্যুর কয়েক ঘন্টা আগে ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করা হয়েছিল। কি? তার মানে আমার মেয়ের সাথে তুই জোর করে এরকম জোর করে নয়, যা কিছু হয়েছিল প্রীতির ইচ্ছে অনুসারী হয়েছিল। পোস্টমর্টেম রিপোর্টে সেটা পরিষ্কার লেখা আছে। আমার মেয়ে এরকম করতে পারে না, বলো না। তোমরা বলো না। বাবু, আমার মেয়ে এরকম ছিল না, কোনো ভুল হচ্ছে আপনাদের। রাহুল, আমাকে সত্যি করে বলো, এই সব কিছু তুমিই করেছো তো? ও আমার ছোট বোন ছিল রাহুল, তুমি আমার ওই নিরীহ বোনের মনটা নিয়ে খেলেছো। কেন এটা করলে তুমি রাহুল? রাহুল, আমাকে সত্যি সত্যি সব কথা বলো, তা নাহলে আমি নিজে গিয়ে পুলিশকে সবটা বলে দেবো। না না প্রিয়া, আমি এসব কিচ্ছু করিনি। আমি তো প্রীতিকে ছোট্ট একটা বাচ্চার মতন মনে করতাম। হ্যাঁ ঠিকই, আমি তোমার থেকে একটা কথা লুকিয়েছি। প্রীতি আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি ওকে বারণ করে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমি প্রিয়াকে সত্যিকারের ভালোবাসি। আমার মনে হয় যে ও জেলাসির বশে এসব করে ফেলেছে আর সুইসাইডটা বেছে নিয়েছে। প্রিয়া প্লিজ আমার কথাটা শোনো, আমরা এখান থেকে পালিয়ে যাই। যদি পুলিশ আমাদের সন্দেহ করে তাহলে আমরা ধরা পড়ে যাব। চলো প্রিয়া, পালাই এখান থেকে। প্রিয়া সত্যি তোমাকে আমি খুব ভালোবাসি, সত্যি বলছি, তোমাকে ছাড়া আমি একদমই থাকতে পারবো না। যাবে তো তুমি আমার সাথে? পান্ডেবাবু, আপনি হঠাৎ ফোন করলেন কেন? আমার বড় মেয়ে প্রিয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না, আর ওই রাহুলকেও খুঁজে পাচ্ছি না। রাহুল? রাহুলকে? ও হলো আমাদের ভাড়াটে। কবে থেকে ছিল? গত 3 মাস ধরে এখানে আছে ও। পান্ডেবাবু, গত 3 মাস ধরে ও আপনাদের ভাড়াটে ছিল, আর আপনি সেই কথাটা আমাদের জানাননি? স্যার, আমার ভুল হয়ে গেছে যে আপনাদের জানাইনি। আপনি এটা কি করে বুঝলেন যে প্রিয়া রাহুলের সঙ্গেই পালিয়েছে? স্যার, ওর ঘরটা আমি তল্লাশি করেছি কিন্তু কিচ্ছু পাইনি। পেয়েছি শুধু এই মোবাইলটা, যাতে ওই সিমটাও নেই। স্যার দেখুন স্যার। রাহুলের কোনো নাম্বার? স্যার, আমার কাছে কোনো নাম্বার নেই, আবার অফিসের নাম্বারও নেই। স্যার, এর অফিসেও কাজ করে, এর কাছে নিশ্চয়ই কোনো নাম্বার আছে। রঞ্জিত। স্যার, রাহুলের অফিস থেকে জানতে পারা গেছে যে গত 2-3 দিন অফিসেই যায়নি। স্যার, যাই হোক না কেন, প্রীতির সুইসাইড আর রাহুল আর প্রিয়ার নিরুদ্দেশের পিছনে কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে। এখনো পর্যন্ত পাওয়া ইনফরমেশন অনুযায়ী এটাই মনে হচ্ছে যে প্রিয়া রাহুলের সঙ্গেই গেছে। কিন্তু স্যার, রাহুলের লোকেশন এখনো ট্রেস করা যায়নি। এখনো ওর লোকেশন পান্ডে নিবাসী দেখাচ্ছে। যতক্ষণ না কোনো পোক্ত প্রমাণ হাতে আসছে, ইনভেস্টিগেশন চালিয়ে যাও, আর পরিবারের উপর সবসময় নজর রাখো। স্যার, আমি পান্ডে নিবাসের ঠিক পাশেই থাকি। আর স্যার, আমি ওই রাতে কিছু একটা দেখেছিলাম। কি দেখেছিলেন? যে রাত্রে প্রিয়া নিরুদ্দেশ হয়েছিল, ঠিক তার 1 রাত আগে আমি সৌরভকে পান্ডে নিবাসে ঢুকতে দেখেছিলাম। স্যার, ওর হাতে একটা ছুরিও ছিল। আপনি যখন এত কিছুই জানতেন, তাহলে আরো আগে আমাদের জানাননি কেন? স্যার, আমি ভয় পেয়ে গেছিলাম। আমারও একটা মেয়ে আছে স্যার, ওর কিছু যদি হয়ে যায় তাহলে। যেদিন প্রিয়া বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল, সেদিন পান্ডে নিবাসে কি করতে গেছিলে তুমি? স্যার, আমি কেন যাব পান্ডে নিবাস? ওই দিন তোমার বন্ধুর বার্থডে ছিল, আমি ওইখানেই গেছিলাম। আর স্যার, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে এই দেখুন, বার্থডে পার্টির ফটোগুলো দেখুন স্যার। এই দেখুন স্যার। এর বন্ধুদের জিজ্ঞাসাবাদ করো। ঠিক আছে, যাও তুমি। ওকে। আর শোনো, যতক্ষণ না এই কেসটা সলভ হচ্ছে, শহর ছেড়ে কোথাও যাবে না। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে তোমাকে ডাকা হতে পারে। যাও। ঠিক আছে।
আমরা প্রিয়ার কল রেকর্ডস চেক করিয়েছি। ও লাস্ট টাইম সুরেশের সঙ্গে কথা বলেছিল। স্যার, পাশের পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল, একটা ডেড বডি পাওয়া গেছে, যাকে দেখতে অনেকটা রাহুলের মতন। ওর মৃত্যু জলে ডোবার কারণে হয়েছে, কিন্তু ওর শ্বাস বন্ধ হওয়ার আগে ওর শরীরে অনেকবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ছুরি দিয়ে আঘাত? আমি সৌরভকে পান্ডে নিবাসে ঢুকতে দেখেছিলাম স্যার, ওর হাতে একটা ছুরিও ছিল। রঞ্জিত, স্যার। যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, ওই সৌরভকে তুলে নিয়ে এসো। স্যার। রাহুল যখন ভাড়াটে হয়ে এ বাড়িতে এসেছিল তখন হয়তো ও স্বপ্নেও ভাবেনি যে ও এত কম দিন থাকতে পারবে এই বাড়িতে। যে কোনো অপরাধীর কাছে এটা খুব সহজ হয়ে যায়। প্রথমে ভালোবাসায় মজে থাকা মানুষের বিশ্বাস অর্জন করো, তারপর তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করো। আর রাহুলও ঠিক সেটাই করেছিল। ও দুই বোনের অনুভূতির সঙ্গে ছেলে খেলা করেছিল, তাদের দুঃখ দিয়েছিল, যে কারণে প্রীতি আত্মহত্যা করতে বাধ্য হলো আর রাহুল নিজেও নিজের প্রাণটা হারালো। রাহুল নিজেকে প্রয়োজনের থেকে বেশি বুদ্ধিমান মনে করত। ওর এই চালাকি কি ওর মৃত্যুর কারণ হয়ে উঠল, নাকি ওর মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়েছিল যার হদিশ পুলিশ এখনো করে উঠতে পারেনি? আমি সত্যি কথা বলছি, আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন? এই, সত্যি কথা বলছিস? হ্যাঁ, সত্যি বল, নইলে অনেক রাস্তা জানা আছে সত্যিটা বলানোর, বুঝেছিস? স্যার বলছি আমি, স্যার আমি পান্ডে নিবাস গেছিলাম, আমি রাহুলকে প্রাণে মারার উদ্দেশ্যে গেছিলাম, কিন্তু যেই আমি রাহুলের ঘরে ঢুকলাম, ঢুকেই দেখলাম রাহুল তো ওখানে ছিলই না, আর ওর জিনিসপত্র ছিল না। স্যার, জিনিসপত্র ছিল না? তুই ভালো কথাই বলবি না? না, যদি আমাকে মিথ্যে কথাই বলতে হতো তাহলে আমি এসব আপনাকে বলছি কেন? পুলিশের বয়ান অনুযায়ী প্রিয়ার সাথে শেষবার তোরই কথা হয়েছিল। যদি কিছু জানিস ওর ব্যাপারে আমাকে অন্তত বল। বল না আমাদের, কোথায় আমাদের প্রিয়া? তোর সাথে কি কথা হয়েছিল সেটা বল না অমিত। হে ভগবান, আমার মেয়েকে রক্ষা করো। কিচ্ছু হয়নি প্রিয়ার, বেঁচে আছে ও। বেঁচে আছে? কোথায় আমার মেয়ে? আমাকে আমার মেয়ের কাছে নিয়ে চল সুরেশ, আমাকে নিয়ে চল। আমি আমার মেয়ের একদম কাছে ঠিক আছে যাবো, ও, আমাকে একদম নিয়ে ঠিক আছে। চলো। কোথায় আছে প্রিয়া? যদি প্রিয়ার ব্যাপারে কিছু জেনে থাকো, কেমন আছে, কোথায় আছে আমাদের বলো। মামা, ও একদম ঠিক আছে, এখন শুধু আপনার আর কাউকে বলবেন না প্লিজ। কিন্তু আমি দেখা করতে চাই আমার মেয়ের সাথে, আমি আমার মেয়ের কাছে যাব। চলো নিয়ে চলো। দেখুন, একবার নিয়ে চলো, তুমি নিয়ে চলো, নিয়ে চলো প্লিজ, আমাদের নিয়ে চলো। দেখুন এখানে পুলিশ প্রায় আসা যাওয়া করছে, তাই আমি ওকে লুকিয়ে রেখেছি। ঠিক আছে, তোমরা দুজন এখানে থাকো, আমি ওর সাথে যাচ্ছি। মা। আরে বাবা, ওনারা এখানে? মা, আমি এনাদেরকে বলে দিয়েছি যে প্রিয়া এখানেই আছে। কিন্তু বাবা, কোথাও কোনো সমস্যা? না মা। প্রিয়া কোথায়? দাদা, প্রিয়া একদম ঠিক আছে। প্রিয়া মা। প্রিয়া? আপনাদের পরিবারের ওপর আমরা 24 ঘন্টা নজর রেখেছিলাম। আমাদের আগেই সন্দেহ ছিল যে হয়তো সুরেশ যেটা জানে আপনারা কেউ সেটা জানেন না। আর তুমি এত বড় একটা ঘটনা ঘটার পরে বাড়ি থেকে পালালে কেন? আর এখানে কেন লুকিয়ে বসে আছো? কারণ আমি রাহুলকে মেরে ফেলেছি। কারণ রাহুলের জন্য আমার বোন সুইসাইড করেছিল। প্রিয়া প্লিজ আমার কথাটা শোনো, আমরা এখান থেকে পালিয়ে যাই। যদি পুলিশ আমাদের সন্দেহ করে তাহলে আমরা ধরা পড়ে যাব। চলো প্রিয়া, পালাই এখান থেকে। প্রিয়া, সত্যি তোমাকে আমি খুব ভালোবাসি, সত্যি বলছি, তোমাকে ছাড়া আমি একদমই থাকতে পারবো না। যাবে তো তুমি আমার সাথে? তুমি তো ভালোবাসতে রাহুলকে, তাই না? ওর সঙ্গে তো পালাতেও চেয়েছিলে, তাহলে কেন মারলে রাহুলকে? আমার বোনের মৃত্যুর কারণ রাহুলই ছিল। ও আমার সহজ সরল বোনটাকে ফাঁসিয়েছিল। আমি কত বড় বোকা! আমি আমার নিজের দিদির কথা না শুনে ওই মিথ্যেবাদীর কথা মেনে নিয়েছিলাম। রাহুলের প্রেমে আমি এত অন্ধ হয়ে গেছিলাম, আমি দিদিকে চড় মেরেছিলাম। কিন্তু আজকে যা আমি দেখলাম, তারপর থেকে নিজের ওপর ঘৃণা হচ্ছে। রাহুল আমারই দিদির সাথে এক ঘরে, আমি আর সহ্য করতে পারছি না। তাই জন্য আমি সব কিছু ছেড়ে চলে যাচ্ছি চিরকালের জন্য। তাহলে তুমি ওই ডায়েরিটা পুলিশকে দাওনি কেন? কারণ ততক্ষণে রাহুল পালিয়ে যেত। সেই জন্য তুমি রাহুলের সঙ্গে পালিয়ে গেলে? আমি রাহুলের সঙ্গে পালিয়েছিলাম ঠিকই, কিন্তু অন্য একটা উদ্দেশ্য নিয়ে। আমার ওপর ভরসা করার জন্য থ্যাংক ইউ। তুমি আমার জন্য সবাইকে ছেড়ে এসেছো। থ্যাংক ইউ তো আমার তোমাকে বলা উচিত।
আমি মানছি যে রাহুল অন্যায় করেছিল, কিন্তু তোমার এই ভুলের জন্য তোমাকে সারা জীবন জেলের ভিতরে কাটাতে হবে। যদি তুমি আমাদের কাছে আসতে তাহলে রাহুল আজকে জেলে থাকতো, তুমি নও। তোমার মা বাবা তোমাকে পাশে পেতেন, এভাবে একা হয়ে যেতেন না। যৌবনের উত্তেজনা আর পাগলের মতো ভালোবাসায় প্রীতি আত্মহত্যা করতে বাধ্য হলো, আর প্রিয়া খুনের মতো একটা জঘন্য অপরাধ করে ফেলল। যদি প্রীতি নিজেকে শেষ করে না দিয়ে নিজের পরিবারের লোকেদের, নিজের বড় বোনকে বিশ্বাস করে শান্তিপূর্ণভাবে যদি রাহুলের সব শয়তানির কথা বলে দিত, তাহলে আজ একটা পরিবার ধ্বংস হওয়ার হাত থেকে বেঁচে যেত। মা বাবাকে নিজেদের যুবতী মেয়েকে হারাতে হতো না। বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন, মা বাবার থেকে ভালো বন্ধু কেউ হতে পারে না। তারা আমাদের থেকে বড়, তাই জীবনের অভিজ্ঞতাও তাদের আমাদের থেকে বেশি, আর তারা সবসময় আমাদের সঠিক পথই দেখাবে। তাই নিজেদের মনের কথা তাদের সঙ্গে শেয়ার করতে কখনো দ্বিধা করবেন না। আর তার সঙ্গেই এই নিরীহ চেহারার পেছনে লুকিয়ে থাকা অপরাধীদের থেকে অ্যালার্ট থাকুন। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।